জনাব আরমান হোসেন অংশগ্রহণ করেছি। আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে শুনেছেন, কমিশন তাদের ব্রিফ করেছে। তবে আমরা নির্বাচনী এলাকা নির্ধারণের ক্ষেত্রে সাধারণত আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে একটি প্রস্তাব করেছিলাম। সেটি হচ্ছে যে সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন সীমানা পুনর্নির্ধারণ কমিশন করার বিষয়। তারপরও যেহেতু সকল দলের ঐকমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে তা আমরা ঐকমত্যের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। একই সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইতিপূর্বেই আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য, আপনারা জানেন যখনই বাংলাদেশের ক্ষমতা হস্তান্তরের সময় আসে তখন আমরা দেখে থাকি যে সরকার দল, বিরোধী দল এবং অন্যান্য দলের মধ্যে একটা সংঘাতপূর্ণ অবস্থা সৃষ্টি হয় এবং রাজপথে সেই সংঘাত অনেক সময় হত্যাকাণ্ডে রূপান্তর হয়, যেটা আমাদের ইতিপূর্বে ইতিহাস বলছে। ফলশ্রুতিতে আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা সুস্পষ্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আমাদের দলের সদস্য জনাব জাভেদ রাসেলকে সেই রূপরেখার বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। চেঞ্জ করতে হবে কি? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের যে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা ইতোমধ্যে ঐকমত্য কমিশনের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি রূপরেখা দিয়েছি এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা একটি জিনিস বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারাঙ্গনকে যে রাজনীতিকরণ করার ব্যবস্থা করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে নিম্নকক্ষে একটি অল পার্টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে 11 সদস্যের সেই কমিটির মাধ্যমে প্রত্যেক দল তাদের মধ্য থেকে 3 জন করে নাম প্রস্তাব করবে যিনি প্রধান উপদেষ্টা হতে পারেন। সেই নামগুলো পাবলিক হবে এবং সেই নামগুলোর ভিত্তিতে সেই 11 জনের কমিটি থেকে যদি 8-3 ভোটে কোনো একজন প্রার্থী পাশ করে যান তবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হবেন। কিন্তু যদি এই পদ্ধতি ব্যর্থ হয় তাহলে আমরা বলেছি যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে আমাদের উচ্চকক্ষ গঠিত হয় তাহলে সেই উচ্চকক্ষে র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে সেই 9 জন প্রার্থী থেকে আমরা একজন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে সক্ষম হব। আমরা এই ক্ষেত্রে বারবার বলেছি আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আমরা ঠিক করতে চাই, যে প্রক্রিয়ার মাধ্যমে বারবার একটা গণতান্ত্রিক ক্ষমতার মেয়াদ শেষে যে যুদ্ধাবস্থা বিরাজ করে গৃহযুদ্ধের দিকে ঠেলে যায় দেশ, সেই অবস্থা যাতে বিরাজ না করে সেজন্য আমরা এই রূপরেখা দিয়েছি এবং আজকে হাউজেও আমরা সেই রূপরেখা আমরা প্রস্তাবনা দিয়েছি এবং অনেকগুলো দল আমাদের এই প্রস্তাবনার সাথে তারা একমত পোষণ করেছে, তারা এগুলো নিয়ে বিবেচনা করবে বলেছে এবং আগামী দিনে যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আবার যখন আলোচনা হবে তখন আশা করি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এই হচ্ছে আমাদের আজকে বক্তব্য।